আজকের আলোচনার বিষয়ে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম, আবার সংক্ষেপে যাকে আমরা পিসিওএস বলি। হ্যাঁ। আমাদের হাতে আছে একটি স্ত্রী রোগবিদ্যার পাঠ্যপুস্তক, কিন্তু আমরা এটাকে ঠিক পড়ব না, বরং একজন গোয়েন্দার মতো এর ভেতর থেকে সূত্র খুঁজব। ইন্টারেস্টিং। সূত্রগুলো হলো কখনো মাসিকার অনিয়ম, কখনো মুখে অবাঞ্ছিত লোম, আবার কখনো ধরুন বন্ধ্যাত্ব বা ওজন বেড়ে যাওয়া। আপাত দৃষ্টিতে তো এগুলো একদম আলাদা সমস্যা মনে হয়। ঠিক, কিন্তু আজকের আলোচনায় আমরা দেখব এই সব সূত্র মিলিয়ে কিভাবে একটা মূল রহস্যের দিকেই ইঙ্গিত করে। আমাদের মিশন হলো এই বিচ্ছিন্ন সূত্রগুলোকে এক জায়গায় আনা। এই গোয়েন্দা দৃষ্টিভঙ্গিটা কিন্তু দারুণ, কারণ পিসিওএস আসলেই একটা ধাঁধার মতো। তাই না? হ্যাঁ, এটা কোনো একটা নির্দিষ্ট রোগ নয় যে তার একটাই কারণ আর একটাই লক্ষণ থাকবে। এটা একটা সিনড্রোম, মানে বিভিন্ন লক্ষণের এক সম্মিলিত প্রকাশ। ও আচ্ছা। আর ঠিক এ কারণেই পাঠ্যপুস্তকের বিভিন্ন অধ্যায়ে, কখনো বন্ধ্যাত্বের আলোচনায়, কখনো হরমোনের অধ্যায়ে এর উল্লেখ ছড়িয়ে ছিটিয়ে থাকে। তাহলে চলুন রহস্যের গভীরে যাওয়া যাক। প্রথমেই সবচেয়ে বড় প্রশ্নটা, পিসিওএস ঠিক কি? এর নামের মধ্যেই তো পলিসিস্টিক কথাটা আছে, যার মানে অনেকগুলো সিস্ট। তাহলে কি ব্যাপারটা শুধু ডিম্বাশয়ে কয়েকটি সিস্ট থাকা, নাকি আরও জটিল কিছু? এটাই আসলে সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর একটা। ডিম্বাশয়ে সিস্ট থাকাটা এর একটা অংশ হতে পারে, কিন্তু সেটাই সব নয়। আচ্ছা। দেখুন, পিসিওএস নির্ণয়ের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা মানদণ্ড আছে, যা ইএসএইচআর এএসআরএম মানদণ্ড নামে পরিচিত। একটা গাইডলাইন আছে তাহলে? হ্যাঁ, আর যেহেতু এটা একটা সিন্ড্রোম, তাই রোগ নির্ণয়ের জন্য ৩টি প্রধান বৈশিষ্ট্যের মধ্যে অন্তত ২টি থাকা আবশ্যক। আচ্ছা, তার মানে এই তিনটের মধ্যে যে কোনো দুটো থাকলেই পিসিওএস বলা যাবে। একদম। তাহলে তো এমনও হতে পারে যে কারো ডিম্বাশয়ে একটাও সিস্ট নেই, কিন্তু তরই তার পিসিওএস আছে। ঠিক তাই। এটা তো নামের সাথেই একটা বিরোধাভাস। ঠিক এই কারণেই বিষয়টা এত বিভ্রান্তিকর। ওই ৩টি বৈশিষ্ট্য হল, প্রথমত অলিগো এবং অথবা অ্যানোভুলেশন। বেশ কঠিন শোনালো। হ্যাঁ, এর সহজ মানে হল ডিম্বস্ফোটন বা ওভিউলেশন খুব অনিয়মিত হওয়া, মানে বছরে খুব কমবার হওয়া অথবা একেবারেই না হওয়া। আচ্ছা। আর দ্বিতীয়টা? দ্বিতীয় বৈশিষ্ট্য হল হাইপার অ্যান্ড্রোজেনিজম। এর মানে? এর মানে শরীরে পুরুষ হরমোন অর্থাৎ অ্যান্ড্রোজেনের মাত্রা প্রয়োজনের চেয়ে বেড়ে যাওয়া। এটা শারীরিক লক্ষণের মাধ্যমে বোঝা যেতে পারে, আবার রক্ত পরীক্ষাতেও ধরা পড়ে। আর তৃতীয়টা নিশ্চয়ই সেই সিস্টের ব্যাপারটা। হ্যাঁ, তৃতীয় বৈশিষ্ট্যটি হল আল্ট্রাসাউন্ড পরীক্ষায় ডিম্বাশয়ে একাধিক ছোট সিস্টের উপস্থিতি, যেটাকে আমরা পলিসিস্টিক ওভ্যারিয়ান মরফোলজি বলি। তার মানে আমার কথাই ঠিক। একদম। যদি একজন মহিলার অনিয়মিত ডিম্বস্ফোটন এবং শরীরে অ্যান্ড্রোজেনের মাত্রা বেশি থাকে, তাহলে তার ডিম্বাশয়ের আল্ট্রাসাউন্ড স্বাভাবিক থাকলেও তাকে পিসিওএস হিসাবেই নির্ণয় করা হবে। তার মানে ব্যাপারটা শুধু ডিম্বাশয়ের গঠন নয়, বরং পুরো শরীরের হরমোনাল সিস্টেমের একটা গোলমাল। হ্যাঁ, পুরো সিস্টেমের। এই সমস্যাটা ঠিক কতটা ব্যাপক, বইয়ের পরিসংখ্যানে কি বলা আছে? ধরুন এন্ডোক্রাইন বা হরমোনজনিত সমস্যা। সবথেকে সাধারণ। হ্যাঁ, কিছু পরিসংখ্যান বলছে প্রায় ২০-২৫% মহিলা এর কোনো না কোনো লক্ষণে আক্রান্ত। এর ব্যাপকতা সত্যিই অনেক বেশি। সংজ্ঞাটা তো পরিষ্কার হলো। এবার একটু বাস্তব জীবনে ফেরা যাক। এই হরমোনের গোলমাল একজন মানুষের দৈনন্দিন জীবনে কিভাবে প্রভাব ফেলে? বই বলছে এর প্রথম এবং সবচেয়ে সাধারণ লক্ষণ হল মাসিকের অনিয়ম। ঠিক। পিসিওএস এর কারণে মূলত ২ ধরনের মাসিকের সমস্যা দেখা যায়। একটি হলো অলিগোমেনোরিয়া, যার মানে যার অর্থ মাসিক খুব দেরিতে বা অনিয়মিতভাবে হওয়া, যেমন ৩৫ দিনের বেশি পরপর মাসিক হওয়া বা বছরে ৮ বারের কম হওয়া। আর অন্যটা? অন্য একদম মাসিক পুরোপুরি বন্ধও হয়ে যেতে পারে, যাকে আমরা বলি সেকেন্ডারি অ্যামেনোরিয়া। এর মূল কারণটাই হলো সেই প্রথম বৈশিষ্ট্যটা, অ্যানোভিউলেশন বা ডিম্বস্ফোটনের অভাব। ও আচ্ছা। নিয়মিত ডিম্বস্ফোটন না হলে হরমোনের চক্রটা সম্পূর্ণ হয় না, আর তাই মাসিকও নিয়মিত থাকে না। মাসিকের সমস্যা ছাড়াও বইতে হাইপার অ্যান্ড্রোজেনিজম বা পুরুষ হরমোন বেড়ে যাওয়ার কারণে সৃষ্ট কিছু শারীরিক লক্ষণের কথা বেশ গুরুত্ব দিয়ে বলা হয়েছে। হ্যাঁ, শরীরে অ্যান্ড্রোজেনের মাত্রা বেড়ে গেলে বেশ কিছু দৃশ্যমান লক্ষণ দেখা দেয়। এর মধ্যে সবচেয়ে পরিচিত হল হিরসুটিজম। হিরসুটিজম? এটি হল মহিলাদের মুখে, বুকে বা পেটের মতো জায়গায় যেখানে সাধারণত লোম থাকে না, সেখানে অবাঞ্ছিত পুরুষদের মতো ঘন লোমের বৃদ্ধি। ও।
এছাড়া তীব্র ব্রণ, মাথার চুল পাতলা হয়ে যাওয়া বা পুরুষদের মতো টাক পড়ার প্রবণতাও দেখা দিতে পারে। এক সেকেন্ড, বইয়ে স্থূলতার কথাও বলা হয়েছে। সেখানে একটা বিশেষ শব্দ ব্যবহার করা হয়েছে, অ্যান্ড্রয়েড ওবেসিটি। এর মানে কি? এটা কি সাধারণ মোটা হওয়ার চেয়ে আলাদা? খুব ভালো একটা পয়েন্ট ধরেছেন। হ্যাঁ, এটা আলাদা। পিসিওএসে আক্রান্তদের মধ্যে যাদের ওজন বেশি তাদের বেশিরভাগেরই অ্যান্ড্রয়েড ওবেসিটি বা সেন্ট্রাল ওবেসিটি দেখা যায়। তার মানে? এর মানে হল মেদটা সারা শরীরে সমানভাবে না জমে মূলত পেটের অংশে বা শরীরের মধ্যভাগে বেশি জমে। এটাকে প্রায় অ্যাপল শেপড বডি বলা হয়। আর এটা কি বেশি ঝুঁকিপূর্ণ? হ্যাঁ, এই ধরনের স্থূলতা সাধারণ স্থূলতার চেয়ে স্বাস্থ্যের জন্য বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়। এই সমস্ত সমস্যাগুলো তো শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর বিরাট চাপ সৃষ্টি করে। অবশ্যই। এর সাথে বন্ধ্যত্বের ঝুঁকির সম্পর্কটা ঠিক কীরকম? এটা কি খুবই সরাসরি? সম্পর্কটা খুবই সরাসরি এবং সম্ভবত পিসিওএসের সবচেয়ে উদ্বেগজনক দিকগুলোর একটি। তাই? দেখুন, গর্ভধারণের জন্য ডিম্বাশয় থেকে একটি পরিণত ডিম্বাণু নির্গত হওয়া মানে ওভিউলেশন হওয়াটা আবশ্যক। হ্যাঁ। যেহেতু পিসিওএসের মূল বৈশিষ্ট্যই হল অনিয়মিত বা অনুপস্থিত ওভিউলেশন, তাই এটা মহিলাদের বন্ধ্যাত্বের একটা অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায়। হরমোন পরীক্ষার কথা যখন এলোই, বইতে এলএইচ এবং এফএসএইচ নামে দুটো হরমোনের অনুপাতের কথা বলা আছে। বিষয়টা কি? এটা একটা গুরুত্বপূর্ণ সূচক। এলএইচ এবং এফএসএইচ দুটোই মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় আর ডিম্বাশয়ের কাজ নিয়ন্ত্রণ করে। সাধারণত মাসিক চক্রের শুরুতে এই দুটি হরমোনের মাত্রা প্রায় সমান থাকে, কিন্তু পিসিওএসে আক্রান্তদের রক্তে প্রায়শই এলএইচের মাত্রা এফএসএইচের তুলনায় অস্বাভাবিকভাবে বেশি থাকে। কতটা বেশি? অনুপাতটা প্রায় 2.1 বা 3.1 হয়ে যায়। তার মানে বইটা বলছে যে শুধু হরমোন বেশি বা কম হওয়াটাই সমস্যা না, আসল সমস্যাটা হলো তাদের অনুপাতটা বিগড়ে যাওয়া। একদম। এটা তো অনেকটা একটা অর্কেস্ট্রার মতো, যেখানে একটা বাদ্যযন্ত্র বেশি জোরে বাজলে পুরো সুরটাই নষ্ট হয়ে যায়। বাবা, এটা তো একটা ডমিনো এফেক্টের মতো লাগছে। একটা হরমোনের অনুপাত বিগড়ে গেল আর তার ফলে একটার পর একটা সমস্যা শুরু হয়ে গেল। ঠিক তাই। আমরা এতক্ষণ যা যা লক্ষণ দেখলাম, সেটা মাসিকের সমস্যা হোক বা অবাঞ্ছিত লোম, সবকিছুর পেছনেই কিন্তু হরমোনের একটা গোলমাল রয়েছে বলে মনে হচ্ছে। আমার প্রশ্ন হলো, এই হরমোনের খেলাটা ঠিক কোথা থেকে শুরু হচ্ছে? টেক্সটবুক কি এর মূল নিয়ন্ত্রকের কোনো খোঁজ দেয়? অবশ্যই দেয়, আর এখানেই আমরা পিসিওএস রহস্যের একেবারে কেন্দ্রে প্রবেশ করছি। বলুন। পাঠ্যপুস্তক অনুযায়ী পিসিওএস শুধুমাত্র একটি প্রজনন সংক্রান্ত সমস্যা নয়, এটি একটি মেটাবলিক বা বিপাকীয় সিন্ড্রোমও বটে। এর মূল চালিকা শক্তিগুলোর একটি হল ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স, এই শব্দটা আমরা ডায়াবেটিস বা মেটাবলিক সিন্ড্রোমের প্রসঙ্গে প্রায়ই শুনি। হ্যাঁ। এর মানে তো হলো শরীরের কোষগুলো ইনসুলিন হরমোনের প্রতি ঠিকমতো সাড়া দেয় না, তাই না? অনেকটা জেদি বাচ্চার মতো। ঠিক এই রকমই। আপনার উপমাটা চমৎকার। ইনসুলিন আমাদের শরীরের কোষে গ্লুকোজ বা শর্করা ঢোকাতে সাহায্য করে, যা শক্তি যোগায়। যখন কোষগুলো ইনসুলিনের কথা শুনতে চায় না, তখন রক্তের শর্করা কমানোর জন্য অগ্ন্যাশয় আরও বেশি করে ইনসুলিন তৈরি করে চিৎকার করার চেষ্টা করে। আচ্ছা। রক্তে ইনসুলিনের এই অতিরিক্ত মাত্রাকেই বলা হয় হাইপার ইনসুলিনেমিয়া। আর এখানেই আসল সমস্যাটা শুরু হয়। কিভাবে এই অতিরিক্ত ইনসুলিন প্রজননতন্ত্রের উপর কি প্রভাব ফেলে? রক্তে এই অতিরিক্ত ইনসুলিন সরাসরি ডিম্বাশয়কে উদ্দীপিত করে ও। আর তাকে প্রয়োজনের চেয়ে অনেক বেশি অ্যান্ড্রোজেন বা পুরুষ হরমোন তৈরি করতে বাধ্য করে। আর এই অতিরিক্ত অ্যান্ড্রোজেনই তাহলে? হ্যাঁ, এই অতিরিক্ত অ্যান্ড্রোজেনই ডিম্বস্ফোটনে বাধা দেয় এবং হিরস্যুটিজমের মতো লক্ষণগুলো তৈরি করে। অর্থাৎ একটা বিপাকীয় সমস্যা একটা হরমোনাল এবং প্রজনন সংক্রান্ত সমস্যায় রূপান্তরিত হচ্ছে। এই সংযোগটাই হলো পিসিওএস এর মূল রহস্য। একদম। একটা বিষয় আমার অদ্ভুত লাগছে, একদিকে বইটা বলছে এটা প্রজনন বয়সের সমস্যা, কিন্তু এর মূল কারণ হিসেবে দেখাচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সকে, যা আমরা সাধারণত মাঝবয়সী বা বয়স্কদের রোগ বলে জানি। তার মানে কি তরুণীদের মধ্যেই এমন একটা মেটাবলিক সমস্যা তৈরি হচ্ছে? আপনি একদম ঠিক জায়গায় প্রশ্নটা করেছেন। এটাই আধুনিক জীবনযাত্রার একটা বড় চ্যালেঞ্জ। তাই তো। স্থূলতা, প্রক্রিয়াজাত খাবারের আধিক্য এবং শারীরিক পরিশ্রমের অভাবের কারণে
এখন অনেক কম বয়সেই ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা দিচ্ছে, যা পিসিওএস এর মতো পরিস্থিতিকে আরও বাড়িয়ে তুলছে। এত জটিল একটা সিন্ড্রোম যার প্রকাশ এত ভিন্ন, আমার তো ভাবতেই অবাক লাগছে যে এর কোনো এক মাপ সবার জন্য চিকিৎসা আদৌ সম্ভব কিনা। আপনার ধারণাই ঠিক। এর কোনো বাধাধরা চিকিৎসা নেই। ব্যবস্থাপনা পুরোপুরি নির্ভর করে ব্যক্তির প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্যের ওপর। মানে এক একজনের জন্য এক এক রকম। হ্যাঁ, তিনি কি আপাতত গর্ভধারণের চেষ্টা করছেন, নাকি মাসিকের অনিয়ম বা হিরসুটিজমের মতো শারীরিক লক্ষণগুলো নিয়ন্ত্রণ করতে চাইছেন, তার ওপর ভিত্তি করে চিকিৎসার পরিকল্পনা সাজানো হয়। ধরা যাক কোনো রোগী বন্ধ্যাত্বের সমস্যা নিয়ে এসেছেন এবং তার ওজনও বেশি, সেক্ষেত্রে চিকিৎসার প্রথম ধাপ কি হয়? এক্ষেত্রে বই অনুযায়ী প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল জীবনযাত্রার পরিবর্তন, বিশেষ করে ওজন কমানো। ওষুধেরও আগে? হ্যাঁ, কোনো ওষুধ শুরু করার আগেই এর উপর জোর দেওয়া হয়। এটা তো একটা দারুণ ব্যাপার। তার মানে বইটা বলছে যে মাত্র ৫ থেকে ১০% ওজন কমালেই পুরো হরমোনাল সিস্টেমটা নিজে থেকেই ঠিক পথে ফিরতে শুরু করতে পারে। পারে, অনেকের ক্ষেত্রেই পারে। ডিম্বস্ফোটন স্বাভাবিক হতে পারে? হ্যাঁ, একে চিকিৎসার প্রথম ধাপ হিসেবেই ধরা হয়। ওজন কমলে ইনসুলিন রেজিস্ট্যান্স কমে, যার ফলে শরীরে ইনসুলিনের মাত্রা স্বাভাবিক হতে শুরু করে। আচ্ছা। এতে অ্যান্ড্রোজেন উৎপাদন কমে যায় এবং অনেকের ক্ষেত্রেই ডিম্বস্ফোটন নিজে থেকেই নিয়মিত হয়ে যায়। এটি ওষুধের কার্যকারিতাও বহুগুণ বাড়িয়ে তোলে। আর যদি এতেও কাজ না হয়? তখন ডিম্বস্ফোটন ঘটানোর জন্য ক্লোমিফেন সাইট্রেটের মতো ওষুধ ব্যবহার করা হয়। আর যারা ক্লোমিফেনেও সাড়া দেয় না বা যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স খুব বেশি, তাদের জন্য? হ্যাঁ, তাদের জন্য মেটফর্মিনের মতো ইনসুলিন সংবেদনশীলকারী ওষুধ খুব কার্যকর। মেটফর্মিন তো ডায়াবেটিসের ওষুধ, তাই না? ঠিক। এই ওষুধটি মূলত ডায়াবেটিসের জন্য ব্যবহৃত হলেও পিসিওএস-এর ক্ষেত্রে এটি কোষগুলোকে ইনসুলিনের প্রতি আরও সংবেদনশীল করে তোলে। তাতে কি হয়? ফলে শরীরকে আর অতিরিক্ত ইনসুলিন তৈরি করতে হয় না। এতে অ্যান্ড্রোজেনের মাত্রাও কমে আসে এবং মাসিক চক্র ও ডিম্বস্ফোটন নিয়মিত হতে সাহায্য করে। বেশ, এবার আসা যাক সেই সব ক্ষেত্রে যেখানে রোগী গর্ভধারণের চেষ্টা করছেন না, কিন্তু হিরসুটিজম বা অবাঞ্ছিত লোমের সমস্যায় ভুগছেন। তাদের চিকিৎসা কেমন হয়? হিরসুটিজমের জন্য বিশেষ করে তরুণীদের ক্ষেত্রে গর্ভনিরোধক বড়ি বা কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল একটি অত্যন্ত কার্যকরী চিকিৎসা। ওরাল পিলস? হ্যাঁ, এই বড়িগুলো পিটুইটারি গ্রন্থি থেকে এলএইচ হরমোনের নিঃসরণ কমিয়ে দেয়, যার ফলে ডিম্বাশয় থেকে অ্যান্ড্রোজেন উৎপাদন কমে। আচ্ছা। এর আরও একটা মজার কাজ আছে। এটি রক্তে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন বা এসএইচবিজি নামের একটি প্রোটিনের পরিমাণ বাড়ায়। সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন নামটা বেশ জটিল। এটা ঠিক কী কাজ করে? এই এসএইচবিজিকে আপনি অনেকটা স্পঞ্জের মতো ভাবতে পারেন। স্পঞ্জ? হ্যাঁ, রক্তে যে অতিরিক্ত অ্যান্ড্রোজেনগুলো মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে এবং সমস্যা তৈরি করছে, এই স্পঞ্জগুলো সেগুলোকে শুষে নেয় বা বেঁধে ফেলে। ও আচ্ছা। ফলে হরমোন রক্তে থাকলেও তার খারাপ প্রভাবটা আর শরীরে পড়তে পারে না। এতে অবাঞ্ছিত লোমের বৃদ্ধি নিয়ন্ত্রণে আসে এবং মাসিক চক্র নিয়মিত হয়। রোগ নির্ণয়ের ক্ষেত্রে কোনো বিশেষ পরীক্ষার কথা কি বইতে উল্লেখ আছে, যা একটু অন্যরকম? হ্যাঁ, একটি পরীক্ষার কথা বলা আছে, যার নাম প্রোজেস্টেরন চ্যালেঞ্জ টেস্ট। এটা কি? এই পরীক্ষাটা করা হয় মূলত অ্যামেনোরিয়া বা মাসিক বন্ধ থাকার কারণ বোঝার জন্য। রোগীকে কয়েকদিনের জন্য প্রোজেস্টেরন হরমোন দেওয়া হয়। তারপর? ওষুধ বন্ধ করার পর যদি মাসিক বা উইথড্রল ব্লিডিং হয়, তার মানে হল রোগের শরীরে পর্যাপ্ত ইস্ট্রোজেন আছে। কিন্তু পিসিওএস এর ক্ষেত্রে এই পরীক্ষার একটি বড় সীমাবদ্ধতা আছে, তাই তো? একদম। সেটা কি? ভাবুন, যদি শরীরে অ্যান্ড্রোজেনের মাত্রা খুব বেশি থাকার কারণে জরায়ুর ভেতরের আস্তরণ বা এন্ডোমেট্রিয়ামটাই এত পাতলা হয়ে থাকে যে রক্তপাত হওয়ার মতো কিছু নেই, ও আচ্ছা। তখন তো পর্যাপ্ত ইস্ট্রোজেন থাকা সত্ত্বেও রক্তপাত নাও হতে পারে, যা ভুল ধারণার জন্ম দেয়। তাই রোগ নির্ণয়ের জন্য একটিমাত্র পরীক্ষার উপর নির্ভর করা হয় না। তাহলে আজকের আলোচনা থেকে সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় যে পিসিওএস কোনো একটি সরল রোগ নয়, একেবারেই না, বরং একটি অত্যন্ত জটিল এন্ডোক্রাইন এবং মেটাবলিক সিন্ড্রোম। এর প্রকাশ অনিয়মিত মাসিক, বন্ধ্যাত্ব, অবাঞ্ছিত লোম বা ওজন বৃদ্ধির মতো বিভিন্ন রূপে হতে পারে। কিন্তু মূল কথা হল,
এই আপাতদৃষ্টিতে ভিন্ন ভিন্ন উপসর্গগুলো একে অপরের সাথে হরমোনের ভারসাম্যহীনতা এবং বিশেষ করে ইনসুলিন রেজিস্ট্যান্সের মাধ্যমে গভীরভাবে যুক্ত। একদম ঠিক। আর এই কারণেই এর ব্যবস্থাপনার মূল ভিত্তি হল জীবনযাত্রার পরিবর্তন। চিকিৎসা নির্ভর করে ব্যক্তির প্রধান উদ্দেশ্যের উপর। হ্যাঁ, সেটা গর্ভধারণের চেষ্টা হোক, শারীরিক লক্ষণ নিয়ন্ত্রণ করা হোক বা মাসিক চক্রকে নিয়মিত করা। এটি একটি দীর্ঘমেয়াদী অবস্থা যার জন্য ধারাবাহিক কার্যক্রম প্রয়োজন। আমাদের আজকের আলোচনার সূত্র ছিল একটি পাঠ্যপুস্তক, যা মূলত রোগের নির্ণয় এবং প্রজনন সংক্রান্ত ব্যবস্থাপনার উপর জোর দিয়েছে। কিন্তু এর বাইরেও কিছু প্রশ্ন থেকে যায়। ঠিক, পাঠ্যপুস্তকে পিসিওএস-এর সাথে ইনসুলিন রেজিস্ট্যান্স, স্থূলতা আর অস্বাভাবিক লিপিড প্রোফাইলের যে গভীর সংযোগের কথা বলা হয়েছে, তা প্রজনন স্বাস্থ্যের বাইরেও কিছু দীর্ঘমেয়াদী ঝুঁকির দিকে স্পষ্টভাবে ইঙ্গিত করে। আর এটাই শ্রোতাদের জন্য আমাদের আজকের চিন্তার খোরাক। হ্যাঁ, পিসিওএস-এর সাথে যেহেতু মেটাবলিক সমস্যাগুলো যেমন ইনসুলিন রেজিস্ট্যান্স ওতপ্রোতভাবে জড়িত, তাহলে এই রোগে আক্রান্ত একজন ব্যক্তির জন্য সারা জীবনের স্বাস্থ্য ঝুঁকিগুলো কি হতে পারে, এবং রোগের প্রাথমিক পর্যায়ে যদি মেটাবলিক দিকগুলোর সঠিক ব্যবস্থাপনা যেমন ওজন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বা ইনসুলিন সংবেদনশীলতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়, তাহলে কি সেই দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি যেমন টাইপ 2 ডায়াবেটিস বা হৃদরোগ কমানো বা বিলম্বিত করা সম্ভব?